জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো চলো, আগের দিনের যে পরীক্ষা তাদের বেস্ট উইনার কোন দুজন হয়েছে তো তোমাদের জানাবো। আর বলে রাখি যে আমি ফার্স্ট প্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু সেকেন্ড যে হয়েছে একটা মেয়ে, তো সেই মেয়েটার মানে পরীক্ষার ধরন দেখে, তার পড়াশোনার কোয়ালিটি দেখে, তো যেহেতু ভালো পরীক্ষা দিয়েছে মেয়েটা, তবে ব্যাড লাক যে সেকেন্ড হয়েছে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার নেই। তো আমি দুজনকেই সিলেক্ট করেছি, দুজনকেই প্রাইজ দেব। তো তোমাদের তার আগে বলে নিই যে আমি যেটা দেখলাম যে এত সহজ কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন যেটা ছিল যে जब तक लड़की को शादी नहीं होती तब तक माँ बाप निश्चिंत नहीं होती। তো নিশ্চিন্ত ওটার বিপরীত অর্থ চেয়েছে। তো মেয়েটার যতদিন না বিয়ে হয় ততদিন বাপ মা শান্তি মানে মানে নিশ্চিন্ত হতে পারে না, এটাই বলতে চেয়েছে। তো সবাই কি করেছে, যে উত্তরটা নিঃসন্দেহ করেছে। নিঃসন্দেহ কি নিশ্চিন্তের বিপরীত অর্থ? আরে ভাই, তোমরা একটা জিনিস বোঝো, তোমরা যদি একটু পড়াশোনা না করো, একটু নলেজ না থাকো, তাহলে পরীক্ষায় পাশ করবে কি করে? তো ভাই, অনেকেই বলে যে মনের জোর রাখ, মনের জোরে সব কিছু। তো আমি একটা দাদা বলবো, সিনিয়র, ওনার ভিডিও আমি দেখি। তো এখন আর ভালো লাগে না দেখতে, দু একটা ভিডিও দেখেছি ফালতু পুরা বাকবাস ভিডিও, মানে নিজের ভিউজ কামানোর জন্য। তো সেটাই বলবো যে ওই যে মনের জোরে কোনো কাজই হয় না যদি নিজের মেহনতটা না থাকে। তো একটা কথা বলি যে বিলাসিতায় জীবন কাটিয়ে সাকসেস হওয়া আর বাস্তব জীবনের সাথে লড়াই করে সাকসেস হওয়া, এর মধ্যে আকাশ পাতাল বিস্তর। তোমরা আসলে পড়োই না, ঠিক আছে? তোমরা ওই নাম দেখানো লোকের মানে গ্রুপে থাকতে হয় বা ইউটিউব ভিডিও দেখতে হয়, তাই থাকো। তোমরা যদি পড়াশোনা করতে, ওই খারাপ রেজাল্ট করতে না। মাত্র 48 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে বোধহয় বেছে বেছে দুজন ফার্স্ট, সেকেন্ড। ফার্স্ট পেয়েছে 63, সেকেন্ড 55.50, আর ছেলেটি পেয়েছে 54.50। এই তিনজনই ভালো। আর 2-5 জন হয়তো 50+ পেয়েছে, 50-51। আর বাকি সব 50-এর নিচে, 30, 32, 40, 48, ঠিক আছে? তো তোমাদের প্রচুর খারাপ পরিস্থিতি ভাই, এখনও সময় আছে। সময়টাকে অপব্যবহার করো না, হয়তো আমার কথা তোমাদের খারাপ লাগবে। তোমরা যে এখন বর্তমান যুগে যেভাবে মানে মানুষ হচ্ছ, যেভাবে মানে পড়াশোনা করছো, বাড়ির থেকে সাপোর্ট করছো, এইভাবে যদি আমাকে সাপোর্ট করতো না, আমি যদি সাপোর্ট পেতাম না, থেকেও ভালো জীবন পেয়ে যেতাম। এর একটা ছোট্ট গল্প বলবো, আমার বাস্তব জীবনের গল্প। আমি কখনো কোনো গল্প নিয়ে বা কল্পনার জগতে আমি ভাসিনি। আমি যা কিছু শেয়ার করি সব কিছু নিজের জীবনে যেটা ঘটেছে সেটা নিয়ে আমি শেয়ার করি। তো ভাই, আমি যখন মাধ্যমিক মানে দেব, তখন 2012 সাল চলছে। 2013 আমি যেটা ফেব্রুয়ারি মার্চের দিকে যেটা মানে পরীক্ষা হয়, তো আমি 2013 সালে পরীক্ষাটা দিতাম, মাধ্যমিক পরীক্ষা। তো তখন পড়াশোনার ভিতটা অনেক ভালো ছিল। আর বুঝতেই পারছো যে একটা ছোটোবেলার একটা মাইন্ড অন্যরকম থাকে, আর বড়োবেলার মাইন্ডটা অন্যরকম ঘুরে যায়। তো তখন অনেক ভালো স্টুডেন্ট ছিলাম আমার গ্রামের মধ্যে। আর আমাদের পরিস্থিতি তো জানো সবাই কম বেশি। তাও একটু বলে রাখি যে আমাদের গ্রামে নুন আনতে পান্তা ফুরোয় আমার ঘরে, ঠিক আছে, আমার বাড়িতে। তো দুপুরবেলা কোনো দিন গরম ভাত খেতে পাইতাম না, এমন অবস্থা। আর কবে মানে কখন খাওয়া হবে তার কোনো ঠিক ছিল না। হয়তো রাত সন্ধ্যাবেলায় রান্না হতো, রাত 10টা বেজে যেত খেতে। তারপরে সেই ভাত সকালবেলা আবার জল ঢেলে দুপুরবেলা পর্যন্ত খেয়েছি। আমি যখন ছোটো পড়াশোনা করতাম তখন ওই মানে আমাদের পরিস্থিতি কখনোই সচল হয়নি তখনও পর্যন্ত। তো মা মাঠ দিয়ে ঘাট দিয়ে সমস্ত কাজ করতো। তো মাধ্যমিক পরীক্ষার আগে বাড়িতে কেউ ছিল না, সবাই গুজরাটে কাজে গেছিলো ফ্যামিলি ধরে। তো আমিও বুঝতে পেরে যে ওই সময় কোনো গাইডলাইন আমার ছিল না, আমি নিজের মতো চলতাম, নিজের মতো রান্না করে খেয়েছি। 3 মাস খাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমার পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই। তো আমি অনেক খারাপ পথে চলে আসছি, কিন্তু এই খারাপ পথের থেকে আমাকে সরতে হবে। গ্রামে অনেক ব্যাক রিপোর্ট খারাপ হয়ে গেছিলো, যার জন্য খুব খারাপ লাগতো। ঘরের থেকে বেরোলে আমাকে খুব মানে সবাই গালমন্দ করতো। তো কেউ আমাকে মানে মূল্যায়ন করতো না, মানে আমার জন্য আমার গ্রাম খারাপ হচ্ছে, আমার গ্রামের অন্যান্য ছেলে মেয়ে বন্ধুরা তারাও আমার দেখে দেখে খারাপ হচ্ছে। অনেক মানে কি বলবো, সে মনে হচ্ছিলো যেন ওই সময় মানে কোনো একটা ডিপ্রেশনে ঢুকে যাচ্ছিলাম। তো আমি বাবা মাকে কল করে আমি বললাম, আমি থাকবো না, আমি চলে যাব, তোমাদের ওখানে গিয়ে কাজ করব। তো গুজরাটে টানা 1 বছর কাজ করেছি। সত্যি কি খুব খারাপ লাগছিলো ওই ছোটো বয়সে, ওই সময় কাজ করে খেতে খুব কষ্ট হচ্ছিল, খুব খারাপও লাগছিল। জীবনে কখনো ভাবিনি যে আমি চাকরি পাবো বা আমি পড়াশোনা আবার করব।
তো ওখান থেকে বাড়িতে আসি ঘুরতে, একা একাই আসি ঘুরতে, এসে দিদির বাড়িতে ছিলাম, দিদির বাড়িতে থেকে বর্ডার এলাকায় দিয়ে দিদিদের মানে ওই পারে জমি আছে, সেখানে আমি দিদিদের জমিতে মানে ফসল মানে কাজ করতে গেছিলাম, মাঝে মধ্যে ধান কাটা বা ধানের কাজ, যখন মাঠে পটল ফটল সমস্ত সবজির চাষ ছিল। তো যেতে গিয়ে তখন খুব ছোট ছিলাম, তো বিএসএফ ছিল এক, বিএসএফ আমাকে অনেক মানে মোটিভেট করেছিল যে হাইট ফিগার আছে তো ট্রাই করতে পারো পড়াশোনা, যখন বলছো ভালো লেভেল ছিল। তো বাড়িতে এসে দিদিকে বললাম যে ভর্তি হবো, আমি যাবো না কাজে, আমি পড়াশোনা করব, আমি চাকরি করব। তো স্কুলে নিয়ে গিয়ে দিদি আমাকে মেম্বার ধরে নিয়ে গিয়ে তারপরে আমাকে ভর্তি নিয়েছিল। প্রথমে আমি একা একা গিয়েছিলাম, আমাকে তো ভর্তি নেয়নি, ভেবেছিল হয়তো অন্য কিছু খারাপ ব্যাকগ্রাউন্ড আছে যার জন্য আমাদের স্কুলে এসে পড়াশোনা করবে। তো আমি গিয়েছিলাম, দিদি মেম্বার নিয়ে গিয়ে আমাকে ভর্তি করিয়ে দিয়ে আসলো। তারপরে স্কুলে যাওয়া খুব লজ্জার ব্যাপার, অন্য গ্রামে মানে নিজেকে যে ওদের সাথে মানিয়ে নেওয়া সেটা মানে অনেক কষ্টের ব্যাপার ছিল। তো খুব পড়াশোনা করতাম, রাত জেগেও পড়াশোনা করতাম দিদির বাড়িতে, যে দিদির বাড়িতে থেকে পড়াশোনা করছি। আমি যখন জলে নেমেছি, আমার শরীর যখন ভিজেছি, তখন মাছ আমি ধরবই, আমি খালি হাতে ফিরবো না। তো ওখানকার স্কুলে যেতাম, লোকজন সবাই দেখতো, বলতো এটা কে, এটা তো নতুন দেখছি, খুব খারাপ লাগতো। স্কুলে যখন ঢুকতাম তখন সমস্ত মেয়েরা আমাকে দেখে বলতো যে এত বড় ছেলে, ধীরে ছেলে আমাদের সঙ্গে পড়ছে, দাদুর বয়স, কাকার বয়স, ঠিক আছে। খুব খারাপ লাগতো ভাই, ওই মোমেন্টটা সত্যি এখনও ভাবলে আমার খারাপ লাগে। তো যাই হোক, ওই পরিস্থিতিকে মানিয়ে নেওয়া কম কষ্টকর নয়, ফ্যামিলির ওই অবস্থা, সব কিছু মানিয়ে নিয়ে মাইন্ডটা প্রেজেন্ট রেখে যে এগিয়ে যাওয়া, সেটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। এর থেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার আর কিচ্ছু হয় না। তা তোমাদের জীবনে কি এই সিচুয়েশন এসেছে? আমার জীবনে এটা তো আমার জীবনে ফার্স্ট সিচুয়েশন, আরও পরবর্তীতে আরও অনেক সিচুয়েশন আছে যেগুলো আমি পার করি। তো তোমাদের জীবনে এর একটা নাও তোমাদের জীবনে এখনও পর্যন্ত আসেনি, বা তোমার মা বাবা আসতে দিচ্ছে না, তো তার মধ্যে থেকেও তোমরা যদি ফালতু সময় নষ্ট করে কোথায় ফালতু রিলস, ফালতু ভিডিও, ফালতু ইউটিউবে পিছনে না ঘেটে কেন একটু পড়াশোনার দিকে মাইন্ডটা রাখো। বাবা মা পড়াশোনার জন্য অনেক মেহনত করে মানে পয়সা খরচ করছে, তাদের মানে পয়সাটা জলে দেওয়ার মতো কাজ করো না, ঠিক আছে। এই যে সেদিন পরীক্ষা নিলাম, সরস্বতী পুজো, অনেকেই কি বলবো ভাই, সরস্বতী পুজো হয়ে গেছে দিনের বেলায়, তো রাতের বেলায় কি সরস্বতী ঠাকুর কি বলেছে কি যে তোমরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করো, রাতে এই সমস্ত মাস্তি করো, তোমরা এই সমস্ত করবে আর বলবে দাদা পড়াশোনা, আমি অঙ্ক পারি না, এটা পারি না, ওটা পারি না। তো ভাই চেষ্টা তো করো, আরও বা না পারো সেটা পরের ব্যাপার, চেষ্টা করতে কিসে ক্ষতি। তো 2012 থেকে আমি ছেড়ে দিয়ে, স্কুল ছেড়ে দিয়ে আমি চলে গেছি, দিয়ে 1 বছর টানা কাজ করে বাড়িতে এসেছি। 2014 সালে বাড়িতে এসেছি, তখন স্কুলে 9-এ ভর্তি হয়ে নিল আমাকে। 10 পড়তে পড়তে চলে গেছে আবার 9-এ, তাহলে 9 আর 10 এর মাঝে 1 বছর ছিল প্রথমে, আবার 10-এ ভর্তি হওয়ার কথা, সেখানে 1 বছর ডাউনে দুটো, আর এখানে তো আমার মাধ্যমিক 1 বছর চলে গেছে অলরেডি, 3-4 বছর আমি গ্যাপ। তো তোমাদের মা বাবা এখনও সাপোর্ট করে যাচ্ছে। তো ভাই মোটিভেট কি বলবো, ওই বড় বড় লেকচার বা ভাষণ দিয়ে মোটিভেট করানোর থেকে ওই সব মোটিভেট থেকে কোনো কাজ দেবে না। যদি নিজের পেটে খিদে না থাকে, মা বাবার কথা যদি না মনে করো, আর প্রতিবেশীর অপমান, এই সমস্ত জিনিস যদি না ভাবো নিজের থেকে, তাহলে কোনো ভিডিও দেখে তোমরা মোটিভেট হবে না, ঠিক আছে। ওই যে বড় বড় ভাষণ দিয়ে দিলাম মনে জোর থাকলে হবে, আরে লিখে দিলাম তোরা এবার চাকরি পাবি, তোরা 2023-এ চাকরি পেয়ে যাবি, 2024-এই পাবি, আমি লিখে দিচ্ছি, তোরা এগুলো করবি, তোদের মনের জোর রাখ। ভাই লিখে দিলে সব কিছু হয় না, খাটতে হয়, মেহনত করতে হয়। তো যখন আমি গুজরাট থেকে বাড়ি আসলাম, এসে যখন আবার পড়াশোনা করলাম, ওই পরিস্থিতির মধ্যে অপমান, লাঞ্ছনা, তারপরে যে আবার পড়াশোনার মাঝে মধ্যে কাজকর্ম করা, সব কিছু সহ্য করে যে মেহনত করেছি, পড়াশোনা করেছি, সেটা কি বিফলে গেছে? ভাই সব কিছু ধোকা দিতে পারে, ঠিক আছে। এক সময় বাবা মাও তোমাকে, যদি তোমরা 2 ভাই হও না, তো বাবা মাও তোমাকে ধোকা দেবে 2 ভাইয়ের মধ্যে। তো একমাত্র পড়াশোনা যেটা, সেটা তোমাকে ধোকা দেবে না। কাজ করে যাও, ফলের চিন্তা করো না, ফল অবশ্যই পাবে। আর অনেকেই আছে অঙ্ক পারছো কিন্তু গ্রামার পাচ্ছ না, অনেকের এক সাইড কমা। তো ভাই এসএসসি জিডিতে চাকরি পেতে গেলে জিকের সাইড তো এমনি ছেড়ে দিতে হবে, জিকের সাইড যে ভালো স্টুডেন্ট সেও ছেড়ে দেবে, তাহলে জিকের একটা সাইড চলে গেল। তোমরা যদি আবার 3টের মধ্যে যদি একটা সাইড অফ করে দাও, 2টো সাইড নিয়ে কি পরীক্ষায় পাশ করতে, থোড়ি পাশ করবা?
3টে সাইড 3টেই ঘা দিয়ে নাম্বার তুলতে হবে, তাহলেই পাস করা সম্ভব এখন বর্তমান যুগে। কম্পিটিশনের যুগ, বাংলাতে করে দিয়েছে, কোয়েশ্চেন লেভেল সোজা আসছে, নেগেটিভ পয়েন্ট কম। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কতটা মেহনত করতে হবে। ওই যে অনেকেই বলছে না যে কোয়েশ্চেন সহজ, এ কোয়েশ্চেন খুব হার্ড এসছে, আমার পরীক্ষায় খুব হার্ড, ওর পরীক্ষায় খুব সহজ এসছে। ভাই, সহজ আর কঠিনের ব্যাপারটা তাহলে বলি, তুমি যদি জানো না তাহলে তোমার কাছে সব কিছুই সহজ, তুমি যদি জানো না, যদি না জানো তাহলে তোমার কাছে সবই কঠিন। যেমন আমি কোশ্চেনটা দিয়েছি না, একদম লো লেভেলের কোশ্চেন, সত্যি কথা বলতে ভাই একদম লো লেভেলের। তো দেখো তোমরা কেউই পারোনি সেরকম কোশ্চেনের অ্যান্সার দিতে, তোমাদের জানা নেই, তার জন্য তোমাদের কাছে কঠিন। যারা জানে বলছে দাদা খুব সহজ কোশ্চেন, এটাই তো সহজ কোশ্চেন আর কঠিনের মধ্যে তফাৎ। তো যে তনুশ্রী বোনটি সেকেন্ড হয়েছে, বোনটি বলছে দাদা আমি খুব তাড়াহুড়োর মধ্যে করে দিয়েছি, তো আমি 30টাই পারতাম, এই 40টাই পারতাম। তো সত্যি কথা ভালো স্টুডেন্ট, নাম্বার 1-এর মধ্যে স্টুডেন্ট, তো 40টাই পারতো, কেন 40টা পারেনি, কেন 54.50 পেলো? টাইম মেনটেন, আমি দেখছিলাম যে কার কত টাইম লাগে। যে ফার্স্ট হয়েছে সেও তো পারতো, সেও তো ভালো স্টুডেন্ট, তাহলে 63 পেলো কেন? বলছে সবাই বলছে দাদা টাইম মেনটেন করতে পারছি না, টাইমটা মেনটেন করো। এই নয় যে সহজ প্রশ্ন এসেছে বলে পরীক্ষায় দেবে না বলে আমি পরীক্ষা দেবো না। পরীক্ষা দেওয়ার মানে এটাই নয় যে আমি ভালো রেজাল্ট করবো, পরীক্ষা দেওয়ার মানে এটাই যে আমি সবগুলো সঠিক অ্যাটেম্প করবো, টাস্ক দিয়ে আসবো। আর সব কোয়েশ্চেনের টাস্ক দেওয়া মানে একটা চ্যালেঞ্জের ব্যাপার, ঠিক আছে, যেটা সবাই পারে না। তো যাই হোক, এবার চলো বলে দিই যে ফার্স্ট হয়েছে 63 পেয়ে, সে তার নাম শুভাশিস প্রামাণিক, বাড়িটা তার হাওড়াতে বললো। আর তনুশ্রী মণ্ডল সেকেন্ড হয়েছে। তো দুটো ভাই বোনের সাথে আমার কথা হয়ে গেছে, ফোনেও কথা হয়েছে, মেসেজও হয়েছে। তো আমি দেখা করে নেবো তাদের সঙ্গে মার্চে বাড়ি গিয়ে, আর সেই প্রাইসটা তোমাদেরকে দেখাবো, কি মানে কোন কোম্পানির জুতো, ঠিক আছে, পিটি শু ছিল। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করব ওদের প্রাইস দেওয়ার জিনিসটা। তো তোমরাও চেষ্টা করো যে পরবর্তীতে তুমিই প্রাইসটা নেবে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।